মৃত্যুবরণ করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, তাদের ত্যাগ কোনোভাবেই অস্বীকার করা যাবে না। আমি যখন শুনতেছি এই ঘটনাগুলো শহীদ পরিবারে, এই যেভাবে তারা কান্না করতেছে, এই কান্নাটা করা একটা, আমার পরিবারও তেমন ভাবে কান্না করার কথা ছিল, কিন্তু আল্লাহর দয়ায় আপনাদের ইচ্ছায় আমি এখন বেঁচে আছি বিধায় আমার পরিবার এখন আমাকে দেখতে পাচ্ছে, আপনারাও দেখতে পাচ্ছেন। এখানে আমরা আজ এমন একটা সময় দাঁড়িয়ে আছি যেটা জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বছর চলতেছে। এই সময়টাতে আন্দোলন শুরু থেকে শেষ পর্যন্ত অনেক কিছুই ঘটেছে, আর অনেক কিছুই আমরা দেখেছি। আমরা যখন আন্দোলনে একত্রিত হই তখন আমাদের একটা দাবি ছিল যে হচ্ছে আর বৈষম্য চলবে না, আমরা সমতা চাই, ওটা নয় মেধা চাই। এই স্লোগানের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে যে গণজোয়ার হয়েছিল, সেটা যে এটা গণবিক্ষোভে, গণ আন্দোলনে, গণবিপ্লবে রূপান্তরিত হবে সেটা আমরা প্রথমে ভাবতে পারিনি। আপনাদের যে ফ্যাসিবাদী যে সিস্টেমের কাঠামো, সেই কাঠামো থেকে আপনাদের মনে যে জনক্ষোভ সৃষ্টি হয়েছিল, সেটার পরিপ্রেক্ষিতেই আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। এখানে আসার আগে আমি একটা জিনিস দেখতে দেখতে এসেছি। বাংলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানের কবিতা সংকলন নামে একটি বই প্রকাশ করেছে। সেখানে এমন কিছু নাম আমি দেখলাম যারা সরাসরি আওয়ামী লীগের সাথে জড়িত, আওয়ামী লীগের সমর্থক এবং আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল। তো তাদের নামগুলো জুলাই গণঅভ্যুত্থানের কবিতা সংকলন বইতে আমি দেখেছি। এই বিষয়টা নিয়ে আমি খুবই হতাশ হয়েছি বাংলা একাডেমির কার্যক্রমে, যে জুলাই গণঅভ্যুত্থানে যারা ফ্রন্টলাইনার ছিল তাদের কবিতাগুলো না নিয়ে কেন হচ্ছে ওই আওয়ামী সুবিধাবাদীদের এই নামগুলো নিতে হবে। রাষ্ট্রযন্ত্র কি আসলে এখানে ব্যর্থ হয়ে গেল? আর আমাদের আসলে শহীদের সংখ্যা দিয়ে বিচার করার কোনো অপশন নাই। যে শহীদ, সে শহীদ হয়েছে, যার হারিয়েছে সেই বোঝে কতটা গিয়েছে। আমরা আসলে বাহির থেকে অনেক অনুভূতি দেখালেও আমরা আসলে পুরোটা অনুভব করতে পারি না। সেই জায়গা থেকে আমরা যতটুকু করার চেষ্টা করতেছি, আমরা তবু অনেক জায়গায় পিছিয়ে যাচ্ছি। আমরা আপনাদের সাথে নিয়ে এগিয়ে যেতে চাই। আমি আন্দোলনে একদম শুরু থেকেই ছিলাম। এর আগে 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলন থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমি লড়াই সংগ্রামে বিভিন্ন সময় রাজপথে ছিলাম। তো ওই সময় বিভিন্নভাবে হামলা মামলার শিকার হয়েছি। 2023 সালের একটা ঘটনা আমি বলি। 2023 সালে আমি একটা কবিতার বই প্রকাশ করেছিলাম, দ্য বাস্টার্ড উন্নয়ন নামে। নামটার কারণেই প্রথমে ছাত্রলীগ আমাকে হুমকি দিয়েছিল। পরবর্তীতে তারা যখন আমাকে বাধা দিয়ে দমিয়ে রাখতে পারেনি, সেখানে তারা বাংলা বাজারে গিয়ে অতর্কিতভাবে আমার উপর হামলা চালায়। তারা যেখানে হামলা চালায় সেটা ছিল একদম বইয়ের মার্কেটের ভিতরে। আর যারা হামলা চালিয়েছিল তারা ওই সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একদম পদধারী নেতৃবৃন্দ ছিল। এরপর এর কিছুদিন পরে টিএসসিতে ছাত্রলীগ পুনরায় আমার উপর হামলা চালায়। সেখানে আমি মারাত্মক আহত হই এবং হাসপাতালে ভর্তি থাকতে হয় অনেকদিন, এবং আমার হাত প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থা ছিল। দুর্ভাগ্য বলবো না সৌভাগ্য বলবো, কোনোটাই বুঝতেছি না। আমার হাত প্রায় 15 দিন হাত ঝুলিয়ে ঘুরতে হয়েছিল আমার। আর ওই সময় থেকে আমার একটা খুব কাজ করতেছিল যে এই সরকার এত অন্যায় অবিচার প্রহসন করে যাচ্ছে, আমাদের অধিকার খর্ব করতেছে, আমরা এই সরকারকে থাকতে দিব না। ওই যেটা কাজ করতেছিল বিধায় আমরা এই পর্যায়ে আসতে পেরেছি। আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, সেখান থেকে আমরা এখানে আসতে পেরেছি। আর 18 জুলাই 2024 সালের 18 জুলাই যখন কমপ্লিট শাটডাউন চলতেছিল, আমি এর আগে 15 জুলাই আহত হয়েছিলাম। তখন ভিসি চত্বরে আমাদেরকে এমনভাবে আহত করে, তখন একটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমি একটা ভিডিও বার্তা দিয়েছিলাম। ওই ভিডিও বার্তা থেকে
কিছু অংশ কাটসাট করে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ নাকি আমি। তো ওটা আসলে আন্দোলনে একটা মারাত্মক প্রভাব ফেলেছিল, আন্দোলনকে অন্যরকম একটা গতি দিয়েছিল। ওই জায়গা থেকে 18 জুলাই যখন আমি কমপ্লিট শাটডাউনের জন্য আজিমপুরে অবস্থান নেই আমাদের আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের নিয়ে, তখন পুলিশের টার্গেটে আমি ছিলাম যে হচ্ছে যে কোনো মূল্যে হোক আমাকে গ্রেপ্তার। ছাত্রলীগ প্রথমে আমাকে ধরে ফেলে, এমনভাবে টর্চারিং করে মাথার এক পাশ ফেটে যায়। তো বিনা চিকিৎসায় আমাকে জেলবন্দি করে রাখে প্রায় 19 দিন। হাসিনা পালানোর পরের দিন আমি বিশেষ আইনে মুক্তি পাই। ওই সময়টাই আমার পুরোটা চিকিৎসাধীন অবস্থায় বিনা চিকিৎসায় কেটেছিল। আর যখন গ্রেপ্তার করে প্রায় 48 ঘন্টা আমাকে গুম করে রাখে, এবং সেখানে আমাকে কোনো প্রকার খাবার দাবার বা কোনো প্রকার এক ফোঁটা খাবারের জন্য যে পানি, সেটাও পর্যন্ত তারা আমাকে দেয়নি যে আমি পানিটা খেয়ে বাঁচবো। আমাকে পানিটা খেতে হয়েছিল কোথা থেকে আপনারা শুনলে মানে এখন শুনলে মনে হচ্ছে যে শরীরে ঘৃণা আসবে, কিন্তু আমাদের ওইখানে ওই সময়টা আমাকে যে সেলটার মধ্যে রেখেছিল সেই সেলটার মধ্যে একটা নোংরা একটা বাথরুম ছিল। তো ওই ওয়াশরুমটা এতটাই নোংরা যে সেখানে আপনার সাধারণ সময় প্রবেশ করাটা ঢুকবেনই না সেখানে। সেই জায়গা থেকে আমাকে পানি নিয়ে খেতে হয়েছিল যে জীবনটা বাঁচাতে হবে। এবং ওইখানে যে পরিমাণ টর্চার করেছিল শারীরিকভাবে মানসিকভাবে, তারপর যখন একটা মিথ্যা মামলা দিয়ে কোর্টে উঠে 7 দিনের রিমান্ড আবেদন করে, তখন আসলে কিছু বলার ছিল না ওই সময়। আমাকে যেভাবে কোর্টে তুলেছিল 2 হাতে হ্যান্ডকাপ লাগিয়ে, তারপর স্পেশাল সিকিউরিটি দিয়ে একদম শীর্ষ সন্ত্রাসীর মতো গ্রেপ্তার করে কোর্টে ওঠায়। মনে হচ্ছে আমি কোনো দাগি আসামি, একটু 19-20 হলে আমি পালিয়ে যাব। অথচ আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আন্দোলনে যোগ দিয়েছি। এবং আমি আন্দোলনে যখন যোগ দিই তখন আমার বক্তব্য ছিল যে আমি এখন সরকারি চাকরির কোনো প্রয়োজনীয়তা আমার মনে করতেছি না, কিন্তু আমার ভবিষ্যৎ প্রজন্ম যে হচ্ছে সরকারি চাকরি করবে না সেটা গ্যারান্টি তো আমি দিচ্ছি না। তাদের ভবিষ্যতের নিরাপত্তার কথা চিন্তা করে, তাদের সিকিউরিটির কথা চিন্তা করে আমি আন্দোলনে যুক্ত হয়েছি, যেন মেধার ভিত্তিতে, সমতার ভিত্তিতে, সবাই যোগ্যতার ভিত্তিতে চাকরিটা পায়। এরপর মুক্তি পেলাম। মুক্তি পাওয়ার সাথে সাথে কেন্দ্রীয় জেলখানা থেকে ঢাকা মেডিকেলে আসলাম। ইমার্জেন্সি বিভাগে চিকিৎসা নিলাম, মাথার সিটি স্ক্যান করালাম, এক্সরে করলাম, হাত পায়ে বিভিন্ন জায়গায় ফ্র্যাকচার দেখা দিল। এরপর 4 দিন এতটাই অসুস্থ হয়ে গেলাম যে 4 দিন পর্যন্ত আমার আইসিইউতে লাইফ সাপোর্টে কাটাতে হয়েছিল। এরপর এখনো আমার শরীর পুরোপুরি ফিট হয়নি। তারপর আপনাদের জন্য যতটুকু পারি করার চেষ্টা করতেছি। সেই জায়গা থেকে আপনাদের সহযোগিতা এখনো চাইব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠিত হয়েছে, আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। আমাদের জন্য দোয়া করবেন যেন নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা স্বচ্ছতার সাথে কাজ করতে পারি। ধন্যবাদ সকলকে।